আপনার নাম মদন মিত্র, এই নামটাকে ভেঙে উচ্চারণ করা হয় মদ অন মিত্র। ও মদনদার বক্তব্য নিচ্ছ, 8টার পরে তো মদনদা সুস্থ থাকে না। যা খুশি ওরা বলে বলুক, ওদের কথায় কি আসে যায়। রাজনীতির কি অবমূল্যায়ন হয়েছে বলে আপনার মনে হয়? কোথাও না কোথাও গিয়ে যে রাজনীতি, সেই রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে কোথাও গিয়ে পাড়ার কিছু গুন্ডা, বা কেউ হয়তো সাট্টার টেক চালাচ্ছে, কেউ হয়তো জুয়ার টেক চালাচ্ছে, রাজনীতির নিয়ন্ত্রক শক্তি হয়ে উঠেছে তারা। ভেরি সফট, আমাকে ট্যাগ লাগানো খুব সফট। হ্যাঁ, মানে কিছু হলেই সবার আগে আমি পেটি কেসটা খেয়ে। কাহিনীটা আপনাকে নিয়ে খুব দ্রুত তৈরি হয়, তার কারণ হ্যাঁ, এটা মানুষ দেখবে সবকিছু করার পরে মানুষ খাবার পরে শেষকালে একটা মুখরোচক খায়। তা মদন মিত্র খুব মুখরোচক। একটা দশক আগে আপনি সেই সময় বোধহয় সিবিআই কাস্টাডি, গত 10 বছরে আপনার যে একটা বিপুল ফিমেল ফ্যান বেস, এটা কি একটা ঈর্ষার কারণ? না লোকজন আপনার নিজের সতীর্থরাও কি এই কারণে আপনাকে ঈর্ষা করে? অ্যাকচুয়ালি কি জানেন, মনটা খুব নরম। এখন মনের উপর যদি আমি কর্কশ স্ট্যালিনের মতো ব্যবহার করি, তাহলে মন কখনোই আমার নিয়ন্ত্রণে আসবে না। হ্যাঁ, মনকে মনের মতো গাইতে হবে, দিল্লি বোম্বে এইসব ইলেকশনে। তো সেই জন্য আমি জানতাম আইপ্যাক আর নেই। আচ্ছা, কিন্তু পরে আমি জানতে পারলাম দলের থেকে প্রশান্ত কিশোরী আইপ্যাক ছেড়ে চলে গেছেন। এক্স্যাক্টলি। এবং পরে আমি জানতে পারলাম এখন যে আইপ্যাকটা, সেটা দ্যাট ইজ ডিরেক্টলি বিং কন্ট্রোলড বাই অভিষেক ব্যানার্জি। পুষ্পার মধ্যে একটা কাহিনী আছে, কিন্তু সব মিলিয়ে মির্জাপুর ওয়ান অনেক রিয়েলিস্টিক, ক্ষমতার বৃত্ত আমায় এমন জায়গায় নিয়ে গেল যে মেসি 5 দিন আমার সঙ্গে। এইটা আমি প্রশ্নটা করতাম, এইটা আমাকে বলুন তো, অনেক সিরিয়াসলি। ওর একদিন থাকার কথা ছিল, ওর একদিন থাকার কথা। আপনি মেসির সঙ্গে একসাথে ছিলেন? একদম, এক ঘরে এক রুমে। নমস্কার, হোয়াট বেঙ্গল থিংস টুডের আরো একটা পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সমীর। আর আজকে আমার সঙ্গে যিনি রয়েছেন, তিনি বঙ্গ রাজনীতির অন্যতম কুশীলব তো বটেই, কিন্তু রাজনীতির আঙিনার বাইরেও তার অনেকগুলো পরিচয় রয়েছে, অনেক রকম ভাবে তাকে চেনা যায়। ভীষণ রঙিন একজন মানুষ, দ্য কালারফুল ম্যান, দ্য লাভলি ম্যান, ও লাভলি ম্যান, যা কিছুই বলা যেতে পারে, কিন্তু ভীষণ রঙিন একজন মানুষ। এরকম একজন রঙিন মানুষকে আজকে আমাদের এপিসোডে আমরা পেয়েছি, মদন মিত্র, আমাদের রাজ্যের প্রাক্তন পরিবহন এবং ক্রীড়ামন্ত্রী। স্যার, আমি what should I call you? Should I call you মদন মিত্র? Should I call you Mr. মিত্র? Should I call you মানে মদন দা? দাদা। আচ্ছা, মদন দা, কি মনে হয়, মানে এই যে আজকের তারিখে দাঁড়িয়ে আমি আপনার সঙ্গে পডকাস্ট করছি, আর লেট ইট বি ভেরি ক্লিয়ার যে আমরা ভীষণ আড্ডা মারবো, কোনো ইন্টারভিউ নয়, কিছু গল্প, কিছু আড্ডা হবে আপনার সঙ্গে। আমার ভীষণ জানতে ইচ্ছা করে একটা জিনিস, যে জায়গাগুলো, যে প্রশ্নগুলো আমার রয়েছে, সেগুলোই আমি আপনার সাথে করব। যেমন ধরুন, আজকে এমন একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যেখানে ভয়ঙ্কর অসহিষ্ণুতা, যেখানে প্রচন্ড বিদ্বেষ, ঘৃণা, মানে ঘৃণার বাতাবরণ গোটা ভারতবর্ষ জুড়ে তৈরি হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে মদন মিত্রের কাছে ভালোবাসা বা প্রেম মানে কি? অ্যাকচুয়ালি ভালোবাসা বা প্রেম তখনই আসে যখন বাতাবরণটা প্রেমের বাতাবরণ থাকে। ধরো তুমি বাজার করতে গেলে, বাজারে বা কোথাও বেড়াতে গেলে, প্রথমে তুমি জামা কাপড় কিনবে, প্রয়োজনীয় জিনিসপত্র কিনবে, গিফট কিনবে, হ্যান্ড কিনবে, লাস্টে তুমি ফ্যান্সি আইটেমে যাবে, মানে সে পারফিউম, একটা মেয়েরা যেরকম কেনে ভ্যানিটি ব্যাগ, কিন্তু গিয়েই প্রথমে আগে শাড়ি, জামা কাপড়, হোল্ড অল, বড় ট্রলি ব্যাগ। ঠিক তেমনি প্রেম, মান্নার একটা গান আছে খুব সুন্দর, প্রেম চিরদিনই কাঁদিয়ে গেছে, কেঁদেছে মানুষ তবু ভালো তো বেসেছে, চোখের আড়ালে কাউকে হারালে সেও যাবে চলে। এখন আমাদের যে সময়টা ছিল, তখন আমি বলবো না আজকের প্রেমেরটা অপবিত্র, কিন্তু আমি এটুকু নিশ্চয়ই ক্লেম করতে পারি যে আমরা যখন কলেজে পড়তাম, বা আমরা যখন একটা কিশোর থেকে যৌবনে এলাম,
কৈশোর কাটিয়ে। তখন প্রেমের একটা বাতাবরণ ছিল, মানে মানুষের মুখে হাসি ছিল। ওরা কোন দশক, মানে 70-80? 80 দশকের প্রথমে ধরো। হ্যাঁ। কিন্তু যত দিন যাচ্ছে মানুষের মধ্যে যেন একে অপরের, দেখো এই যে অ্যাটম বোমা তৈরি হয়েছিল, যিনি বানালেন তিনি বললেন যে আমি যদি জানতাম অ্যাটম ধ্বংসের জন্য ব্যবহার করা হবে, মানব জাতিকে শেষ করার জন্য করা হবে, তাহলে আমি অ্যাটম করতাম না। কারণ তিনি ভেবেছিলেন যেসব জায়গা আবিষ্কৃত নয়, মানুষ যেতে পারে না, সেই সব জায়গা অ্যাটম চার্জ করে নতুন করে বসতি করবে, আবার মানুষ যাবে জঙ্গলের মধ্যে দিয়ে, সবকিছুর মধ্যে দিয়ে। এখন এই যে সোশ্যাল হ্যান্ডেল এসছে, এটা যেমন মানুষের একটা ভীষণ উপকার করেছে, প্রয়োজনে মানুষকে বাঁচাতে খুব ইম্পর্টেন্ট, কিন্তু একই সঙ্গে এর খুব ব্যাড এফেক্ট পাওয়া যাচ্ছে একদমই যত দিন যাচ্ছে। এবং যে আমায় চেনেই না, আমি যাকে চিনি না, সে আমায় শুধু জাজ করছে না, না জেনেই প্রশংসা করছে, আবার ইচ্ছে হলে অকথ্য গালাগাল করছে। যে যাকে পাচ্ছে গালাগাল করছে, গালাগাল দিয়ে উত্তর দিচ্ছে। ফেসবুক খোলা যাচ্ছে না। ঠিক। বাচ্চাদের সামনে ফেসবুক খুললে এমন সমস্ত ছবি চলে আসছে। এখন আমি বলি, আমাদের সময় প্রেম মানে একটু বেড়াতে গেলাম, একটা ভালো সিনেমা দেখতে গেলাম উত্তম কুমারের, বা দেখতে গেলাম কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি। আপনি যেতেন সিনেমা দেখতে এমনি কলেজ কেটে, কলেজ বাঙ্ক করে? আমরা তো রাজনীতি করতাম ন্যাচারালি। আশুতোষ কলেজের ডান দিকে বাঁ দিকে সিনেমা হল, আর তখন তো ইন্দিরা, বিজলি, ভারতী, উজ্জ্বলা, তারপরে রূপালী, বসুশ্রী, শুধু ভবানীপুরে কালিকা, ভবানীপুরে 8টা সিনেমা হল। সেগুলো বোধহয় এখন সব কটাই বন্ধ। না, সব বন্ধ, সব বন্ধ, খালি বিজলি খোলা আছে। আর সবই মলটল হয়ে গেছে। তখন আমরা ওই এত সময় ছিল না আমাদের, মোবাইলটায় দেখবো সারাক্ষণ কি ছবি আসছে, কি ছবি আসছে। আমরা নিজেদের নিয়েই ব্যস্ত থাকতাম, বন্ধু বান্ধব নেই। শুধু প্রেম কেন বলবো, বন্ধু বান্ধব নিয়ে, কলেজের বন্ধু বান্ধব ছাত্রছাত্রীদের নিয়ে যেতাম। তখন আমাদের ছিল চিনে বাদাম, একটু ঝালমুড়ি। কিন্তু হঠাৎ যেন চেঞ্জ করে গেল। আমার বাড়িতে বাচ্চারা রয়েছে, সারাক্ষণ ওই মোবাইলটা ঘুরছে, এরকম আমি প্রথমটা বুঝতাম না। তারপর আমি দেখলাম যে মোবাইলে যা কথা বা যা ছবি আসছে, তাতে আর যাই হোক কারোর মনে প্রেম আসছে না। আপনি তো নিজেও টেক সেভি ছিলেন, মানে আপনি এমন একজন নেতা, ধরুন পশ্চিমবঙ্গের রাজনীতিতে ওই এটা একটা চলতি কথা আছে যে স্নিকার্স এর সঙ্গে পাঞ্জাবি, এটা মদন মিত্র এই ট্রেন্ড। একদম 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 ঠিক সেরকমই এই রাজনৈতিক নেতাদের ফেসবুক লাইভ, এই ট্রেন্ডটাও মদন মিত্র এনেছে। আমি এনেছি, কিন্তু আমি আমার ফেসবুক লাইভে অত্যন্ত বিনয়ের সঙ্গে বলি, মানুষের আশীর্বাদ দোয়া নিয়েই। একটা ছোট্ট ছেলে রিক অধিকারী, তার লিভার ট্রান্সপ্লান্ট হয়েছে অশোকনগরে। কলকাতা বলেছিল সব ডাক্তাররা, তাকে আমরা করিয়ে এনেছিলাম। সে রোজ রাত্রে আমায় গুড নাইট পাঠায়। সেটা কিন্তু সোশ্যাল হ্যান্ডেলের জন্যেই, সেটা একটা বড় প্রাপ্তি আপনার। তার 40 লক্ষ টাকা জোগাড় হয়েছিল। অস্মিকা বলে একটি বাচ্চা, যার 15-16 কোটি টাকা লাগবে, এখনো পুরো জোগাড় হয়নি, অনেকটাই উঠেছে, কিন্তু হ্যাঁ চেষ্টা চলছে। ফলে এই যে মানুষের কাছে পজিটিভ দিক, এটা পজিটিভ, মানুষের কাছে মানে এর থেকে তাড়াতাড়ি তুমি জেট প্লেনে কনকর্ডে উঠলেও পারবে না। আমি লাইভ শুরু করেছি, কমেন্ট ঢুকছে, দুবাই থেকে বলছি কে হয় আপনার, পিটার্সবার্গ থেকে বলছি হু আর ইউ, হু ইজ শি, আমি যে বাচ্চাদের জন্য বলছি, বা আপনি মদন মিত্র, হোয়াট ইজ ইউর ইন্ট্রোডাকশন, আপনি কে, আপনার অতীত কি, মানে 1 সেকেন্ডের মধ্যে যেন সারা পৃথিবীতে। তাই তুমি যেটা বললে যে প্রেম ভালোবাসাটা না এত বেশি কম্পিটিশন, লাক্সারি, কনজিউমার্স ইকোনমি, এই
যে প্রতিযোগিতা, আরো ভালো আরো ভালো, কালকে যে পাঞ্জাবি পরেছে আজকে আরো দামি পাঞ্জাবি পরবো, কালকে যে ব্র্যান্ড পরেছে আজকে তার থেকে বেশি ব্র্যান্ড পরবো। দেখনদারিটা অনেক বেশি হয়ে গেছে, অনেক বেশি। যেমন ধরো আগে আমরা আমাদের পাড়ার একটা সেন্ট কিনতাম, একটা সেন্ট এই 8 আনা, 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা সেন্ট, মানে বিরাট ব্যাপার। এক একটা সেন্ট এখন 10,000 টাকা, 15,000 টাকা, খালি ব্র্যান্ড, খালি একটা ব্র্যান্ডের নাম। এখন তুমি বলো তো, সাধারণ মধ্যবিত্তের ঘরে যদি আমরা অভ্যেস করে ফেলি যে আমি জিন্স পরবো একদম টপ লেভেলে, আমি টমি হিল ফিগার ছাড়া অন্য কিছু পরবো না, আমি আরমানি, গুচি, কার্টিয়ার ছাড়া চশমা পরবো না, আমি র্যাডো, রোলেক্স, ওমেগা ছাড়া ঘড়ি পরবো না, তা আমি কি করে আমার বাড়ির লোককে ভালো রাখবো? আমার প্রেমিকার সঙ্গে কি করে প্রেম করবো? আর সেই প্রেমিকাও তো বলবে যে আমার আরো ভালো চাই, আরো ভালো চাই, আমার আরো দামি শাড়ি চাই, আমার ব্র্যান্ড চাই। আপনি একটা কথা বলুন, এই যেটা আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে কথা বলছি, ধরুন এই সোশ্যাল মিডিয়াতেই যখন আমি একদম, যেহেতু আমাদের এটা আনকাট আড্ডা, আমি খোলাখুলি কথা বলি, যে যখন সেখানে আমরা দেখি যে সেই সোশ্যাল মিডিয়াতে আপনাকে আপনার নাম মদন মিত্র, এই নামটাকে ভেঙে উচ্চারণ করা হয় মদ অন মিত্র। আমি ওপেনলি দেখেছি যে অর্জুন সিং, সজল ঘোষ, শুভেন্দু অধিকারীদের মতো নেতারা তারা ডিরেক্টলি বলছে, ও মদনদার বক্তব্য নিচ্ছ, 8টার পরে তো মদনদা সুস্থ থাকে না। এটাও তো সোশ্যাল মিডিয়াতে, এটা কোথাও গিয়ে আপনার ব্যক্তিগত খারাপ লাগে না? আরেকটা জিনিস আমি অ্যাড করবো, এটা আমার নিজের মনে হয় এটা বলা উচিত, আপনার নাতিকে নিয়েও, যাকে নিয়ে আপনি দীঘার সমুদ্র সৈকতে সম্ভবত হাঁটতে হাঁটতে পড়ে গেছিলেন, তারও চোট লেগেছিল, আপনারও চোট লেগেছিল, সেটা নিয়েও কুৎসিত নোংরা ট্রোল আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি। খারাপ লাগে না? ব্যক্তি মদন মিত্রের খারাপ লাগে না? এক্স্যাক্টলি খারাপ লাগে না এই কারণে, তুমি যখন আমায় এই প্রশ্নটা করছো, দিস ইজ 8 PM, হ্যাঁ এখন ঠিক 8টাই বাজে, হ্যাঁ, আমাকে দেখে গৃহ সুন্দর হয় গৃহিণীর গুণে, তেমনি একটা মানুষ সুন্দর হয় তার ভাষা, তার মন, তার রুচি, তার সংস্কৃতির গুণে। তো যা খুশি ওরা বলে বলুক, ওদের কথায় কি আসে যায়, এইটুকুনি আমি বলতে পারি। এই যে অস্মিকা বলে মেয়েটির কথা বললাম, ওর জন্য আমি যে লাইভটা করেছিলাম ওকে সাহায্য করার জন্য, সেটা 7 মিলিয়ন ক্রস করে 8 মিলিয়নের দিকে দৌড়চ্ছিল। তারপর আমি আবার অন্য লাইভ করাতে যা হয়, একটা লাইভের পর পর অন্য লাইভ এসে গেলে আগের লাইভটা প্র্যাকটিক্যালি ব্লক হয়ে যায়, ভিউটা কমে যায়। হ্যাঁ, ভিউটা কমে যায়। কিন্তু এই 7 মিলিয়ন লোক আমাকে অস্মিকার বাড়ি থেকে পড়েছে রাত্রিবেলা, এবং অসংখ্য মানুষ, এর কোনো পরিচয় নেই, কিছু নেই, 5 টাকা থেকে 5,000 টাকা সব রকম ভাবেই পেয়েছে। 16 কোটি টাকা তো তোলা সহজ কঠিন, খুবই কঠিন। আবার এই 3 দিন আগে আবার একটি বাচ্চার জন্য আমি বলেছি, সে এসেছিল নদিয়া থেকে। তো আমি সেই জন্য বলি যে দেখো, কুকুর ঘেউ ঘেউ করে রাস্তায়, এবং কুকুর মানুষকে কামড়ে দেয়, কিন্তু কখনো শুনেছো যে একটা মানুষ, সুস্থ মানুষ কুকুরকে কামড়াচ্ছে? না। তো আমি কখনোই ওদেরকে, যে ভাষা ওরা বলছে থাকুক ওদের ভাষা, মানুষ বিচার করে নেবে, কিন্তু এটা ওদের মনে রাখা উচিত যাদের নাম তুমি বলছো, তাদের প্রত্যেকের থেকে অন্তত 30 গুণ বেশি ভোট নিয়ে আপনি জিতেছেন, আমি নির্বাচনে জয়লাভ করেছি। এবং আমার পার্টি আজ পর্যন্ত আমায় নিয়ে কখনো কোনো একটা বিপদের মুখে পড়েনি। এখন তুমি যদি বলো আমি বোম মেরে গুন্ডামি করে রিভলভার চালিয়ে গুলি, মানুষ দেখছে, মানুষ বলবে। এই প্রসঙ্গে আমার একটা কথা আছে, আমার প্রতিবেশী, আমার প্রাক্তন সাংসদ, আমি যে কনস্টিটিউয়েন্সিতে থাকি, তাকে আমি দেখেছি আপনি প্রচুর মানে আক্রমণ করেন, এবং তিনিও করেন, প্রচন্ড আক্রমণ করেন। আজকের তারিখে দাঁড়িয়ে আপনার কি মনে হয় তিনি আদৌ বাহুবলী? মানে আপনার জায়গা থেকে আপনি কি মনে করেন যে তিনি বাহুবলী? মানে বাহু আছে, তাদের বল আর নেই। আচ্ছা,
ঈশ্বরের কৃপায় বাহুটা রাগটা কবে থেকে হলো? ওটা 2019 থেকে? না না, ব্যক্তিগত রাগের কোনো ব্যাপার নেই, বাজে অসভ্যের মতো গালাগাল করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব বাজে গালাগাল করে। তো ন্যাচারালি আমি আবার বলছি, ও গালাগাল করলো, আমি হয়তো রাগের মাথায় বলি এবার ধরবো, যখন যাবে রাস্তা পেরোবার সময় ধরবো, এটা ঠিক আছে, রাজনীতিতে বলতে হয়, এটা হবে। এই দিক দিয়ে যখন যাবে আমরাও বুঝে নেবো। হ্যাঁ মোদিকেও বলতে হয় গুলি চালালে গোলা চলবে। হ্যাঁ, কিন্তু আমি কখনো অর্জুনদের তাদের ফ্যামিলি নিয়ে বা না। কিছু নিয়ে কাউকেই না, কখনো করি না। না, এমনি কোনো ঝগড়া কিছু নেই। অ্যাকচুয়ালি ওদের ক্যারেক্টারটা হয়ে গেছিল, ওরা বাংলাকে বিহার ইউপি বানাতে চেয়েছিল। বাহুবলী সুবোধ সিং দিয়ে ভরে দিতে চেয়েছিল বাংলা, কিন্তু এটা মমতা ব্যানার্জি রাজত্ব। এখানে তো ওইভাবে গোটামি করে আজকে এমন অবস্থায় দাঁড়িয়েছে, সে নিজেও বোধহয় দাঁড়াতে পারবে না, ছেলেকেও বোধহয় আর দাঁড় করাতে পারবে না। কি ইলেকশন হয়েছিল আমার সময় 2019, সবাই জানে। এইটা আমার একটা জানতে ভীষণ ইচ্ছা করে যে আপনি এত বর্ষিয়ান একজন রাজনীতিবিদ, পবন সিং যিনি রাজনীতির অবাকই তখন জানতেন না, এখন হয়তো তিনি তার অনেকটা সিনিয়র হয়েছেন, কিন্তু সেই সময় তিনি রাজনীতির অবাকই জানতেন না। মদন মিত্র পবন সিং এর কাছে হেরে যাচ্ছে, এটা একটা মনে হয় না যে আপনার রাজনৈতিক জীবনের কোথাও না কোথাও গিয়ে এটা একটা বড় হার? না, এটা আমি এই কারণে শিক্ষা, আমি শিক্ষাও বলবো না, ব্যাপারটা যে ভোটটাই হয়নি, ভোট হয়নি। এবং অর্জুনরা গত প্রায় 25-30 বছর ধরে ওখানে যে প্রত্যেকটা বাড়ির ছাদে অস্ত্রের কারখানা, বোমা বারুদ, এবং পাড়ায় পাড়ায় গুন্ডা, সুপারি দেওয়া কিলার, লুঠেরা, ভোট বাক্স লুঠেরা, আমি মাত্র 11 দিন টাইম পেয়েছিলাম। 11 দিন টাইমে আমি ওখানে 10 বছরের যিনি পার্লামেন্টের মেম্বার ছিলেন দীনেশ ত্রিবেদী, তার থেকে 10,000 ভোট বেশি পেয়েছিলাম। 10,000 ভোট পোল কম হয়েছিল ওভারঅল উপনির্বাচন। আমি 11 দিন টাইম পেয়েছিলাম। এটা পার্থ ভৌমিক, আমাদের মাননীয় সাংসদ, উনি সবটা জানেন, ওখানকার এমএলএ যারা, তারা পুরোনো কথা ছাড়ুন, আমাকে এটা বলুন যে এই মুহূর্তে নেত্রীর সঙ্গে আপনার সম্পর্ক কেমন? নেত্রীর সঙ্গে সম্পর্ক মানে লাস্ট কবে ফোনে কথা হয়েছে আপনার সাথে মমতা বন্দ্যোপাধ্যায়? এখন উনি যখন দরকার পড়ে ডেকে পাঠান। আচ্ছা, অ্যাকচুয়ালি তোমাকে একটা বুঝতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় মাউন্ট এভারেস্টের মাথায় বসে আছেন, আর আমি পাহাড়ের তলায় পাদদেশে বসে আছি। মমতা বন্দ্যোপাধ্যায় যখন ইচ্ছা হয় উনি খবর পাঠান কাউকে দিয়ে, বা তিনি ফোন করে ডাকবেন। তার তো গল্প কবে আমায় ফোন করলেন, কেমন করলেন। তবে এইটুকুন আমি বুঝি যে আমার কে কিছু দেওয়ার ব্যাপারে, বা আমার যা সম্মান বা যে ভালোবাসাটুকু প্রাপ্য, সেইটা তিনি কখনো বঞ্চিত করেন না। তৃণমূলের ভেতরের একটা পরিচিত লব্জ ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে। হুট করে আমরা শুনলাম যে এই লব্জটা ব্যবহার করা বন্ধ হয়ে গেল, এই শব্দ বন্ধটা ব্যবহার করা বন্ধ হয়ে গেল। আপনি কি ব্যক্তিগতভাবে বিশ্বাস করেন এই শব্দবন্ধে, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে? তুমি যদি সংবিধানকে বিশ্বাস করো, তুমি যদি লিগাল, আমাদের যে আইপিসি, ইন্ডিয়ান পেনাল কোড বা আইনের বইকে বিশ্বাস করো, বা সংসদীয় ব্যাপারটা বিশ্বাস করো, তাহলে কিন্তু মমতাই প্রধান মুখ, অভিষেকই প্রধান সেনাপতি। তার কারণ পরিবারতন্ত্র না, একদমই ভুল। তার কারণ পার্টিটার প্রেসিডেন্ট হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেকেন্ড ম্যানের পজিশনটা হচ্ছে জেনারেল সেক্রেটারি, অন্য কেউ নয়। তো সেই হিসেবে অঙ্কের নিয়মে একের সঙ্গে এক দিলে যেমন 2 হয়, তেমনি প্রেসিডেন্টের পরে যার পোস্ট হয় জেনারেল সেক্রেটারি, সেই দলে 2 নম্বরই হয়, সেই এক মানে তারই জায়গাটা 2 নম্বর হয়। এবং অবভিয়াসলি যে 2 নম্বর, সেই 1 নম্বরের
ঘোড়ার রাস্তা তুলবে, ফলে প্রধান সেনাপতি অভিষেক হয়ে যাবে। আমি তো হব না, আমি তো পার্টির একটা এমএলএ, 294 মধ্যে আমি একটা এমএলএ, তো হবে অভিষেকই হবে, সেটা মানে হিসেব মতো হবে। এখন মমতা ব্যানার্জি, অভিষেক, এগুলো অনেক হাই লেভেলের ব্যাপার। এই লেভেলটাই নিয়ে আলোচনা করার মতো ধৃষ্টতা বা মূর্খতা। আপনি তো মদন মিত্র, আপনি একটা দীর্ঘ সময় রাজনীতির একটা লম্বা রাস্তা পেরিয়ে এসেছেন। আমি একটা প্রশ্ন করি যে আপনার কোথাও গিয়ে মনে হয়, এটা আমি যতটুকু আপনার সম্পর্কে জেনেছি, আপনি খুব ভালো ইংরেজি পড়াতেন এক সময়, সেই ক্ষেত্রে আপনি তো একজন ইংরেজির শিক্ষক হিসেবে, একজন স্কুল শিক্ষক হিসেবে, বা আরেকটু আপনার একাডেমিক্সকে বাড়িয়ে আপনি একজন প্রফেসর হতে পারতেন। আপনার কি কখনো রিগ্রেট হয়, মদন মিত্র রিগ্রেট হয় যে আমি এই কেন রাজনীতিতে এলাম, এই যে রাজনীতি করতে এসে এত আপনার জীবনটা পাঁচটা সাধারণ মানুষের মতো নয়, অনেক আপস অ্যান্ড ডাউনস এসছে। দেখো একটা কথা বলি, আমি যদি, আমার বাবা স্কটিশ চার্চের ইংলিশের প্রফেসর ছিলেন, ইংলিশে এমএ করেছিলেন ব্রিটিশ যুগে। সেই সময় সব লাল মুখো সাহেবরা স্কটিশ চার্চে পড়াতেন। আমি 1933, 34, 35 এর কথা বলছি। আমার বাবারা সব মিত্র স্কুলের 34, 35 এর ব্যাচ। ওটাই মিত্র স্কুলের আজ অব্দি সারা ভারতবর্ষের ইতিহাসে ওটাই বেস্ট ব্যাচ। তারাই নাসা থেকে ভাষা ভরিয়ে রেখেছিলেন। তুমি একটা কথা বলো, আমার বাবা আমার থেকে অনেক বেশি শিক্ষিত ছিলেন। আমার ঠাকুর দাদা, তিনি প্রথম ভারতীয়, নট বেঙ্গলি, ফার্স্ট ইন্ডিয়ান চিফ ইঞ্জিনিয়ার ছিলেন ক্যালকাটা কর্পোরেশনে। 1890 সালে বিলেত থেকে তিনি দুটো এমন মেডেল ঝুলিয়ে এসেছিলেন, এমটেক বিটেকের। আমার ঠাকুর দাদা তিনি প্রথম ভারতীয়, ফার্স্ট ইন্ডিয়ান চিফ ইঞ্জিনিয়ার অফ ক্যালকাটা কর্পোরেশন, দি ক্যালকাটা কর্পোরেশন অফ দি ব্রিটিশ এম্পায়ার। এবং আমার ঠাকুর দাদা এমন একটা টাইম পেয়েছিলেন যে সময় সিআর দাস মেয়র হয়েছিলেন, আচ্ছা, নেতাজি সুভাষ এক্সিকিউটিভ হয়েছিলেন ওনার পিরিয়ডে। এবং এই যে প্রিন্স অফ ওয়েলস মিলেনিয়াম পার্কের পাশে দাঁড়িয়ে বললেন, আই ফিল আই এম অ্যাট লন্ডন, আই এম জাস্ট স্ট্যান্ডিং বিহাইন্ড থেমস। তখন জিজ্ঞেস করেছিল এত সুন্দর করে 1926 প্রিন্স অফ ওয়েলস কে বানিয়েছে? তখন বললো বাবু সতীশ মিত্র। ডাকো ডাকো। ডাকতে উনি বললেন যে আমি খুব খুশি হয়েছি, এত ভালো কাজ, কলকাতাকে লন্ডন মনে হচ্ছে, থেমস মনে হচ্ছে। I confer upon you the title of Rai Bahadur. আচ্ছা, রায় বাহাদুর উপাধি পেলেন। আমার বাড়িতে রোজ সন্ধ্যেবেলা 3 জন একসঙ্গে 6:30, 7টা থেকে রাত্রি ডিনারটাও করে বেরোতেন। একজনের নাম স্যার রাজেন মুখার্জি, আচ্ছা, যিনি মার্টিন বার্নের প্রতিষ্ঠাতা, বীরেন মুখার্জি বাবা, লেডি রানু মুখার্জি, আচ্ছা, স্যার রাজেন মুখার্জি, মার্টিন বার্ন। আরেকজনের নাম হচ্ছে বাংলার বাপ স্যার আশুতোষ মুখোপাধ্যায়। আর আমার ঠাকুর দাদা রায় বাহাদুর সতীশ চন্দ্র মিত্র। এরা 3 জনের রোজ সন্ধ্যাবেলা বসে জল খাবার, লুচি, সন্দেশ, গিরিশের কড়াপাক এসব খেতেন। আপনি জিজ্ঞেস করুন তো, আমার ঠাকুর দাদার কথা আমি ছেড়ে দিলাম, এখান থেকে জিজ্ঞেস করতে শুরু করুন যে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের ইতিহাস, তার স্যাক্রিফাইস, তার সংগ্রাম, স্যার রাজেন কে? কেউ চিনবে না। শ্যামাপ্রসাদ মুখার্জি বিজেপি পাওয়ারে আছে বলে মাঝে মাঝে বিজেপির মিছিলটা যায়, তাও রোজ যায় না, যেদিন ওদের ইচ্ছা হয়। সেটা আমার পাশেই, মানে আমার বাড়ির একদিকে শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়ি, একদিকে নীলকুঠি, একদিকে আশুতোষ মুখার্জির বাড়ি, একদিকে হরিশ মুখার্জির বাড়ি। তো
তো আমরা সেই পরিবার, একদিকে দেবেন্দ্র ঘোষ, রাবাদুত দেবেন ঘোষের বাড়ি, তো আমি ভবানীপুরের ছেলে, তার পৌত্র হয়ে আপনি এইখানে আমার প্রশ্ন, অন্তত এখনো যদি তুমি 10টা লোক মোটামুটি যে খবর রাখে বা টিভি দেখে, যদিও এখন সোশ্যাল হ্যান্ডেল অনেক পাওয়ারফুল ইত্যাদি ইত্যাদি, যে মদন মিত্রকে দরকার, কোথায় পাবো, দেখবে তোমায় জিজ্ঞেস করবে কোন মদন মিত্র, তৃণমূল কংগ্রেসের, মানে মমতা ব্যানার্জির মদন মিত্র। ও আচ্ছা, সেই পিজি যিনি করতেন, ট্যাক্সি ইউনিয়ন করতেন, প্রোগ্রেসিভ ট্যাক্সি ইউনিয়ন। এটা কিন্তু আমার বাড়ির যারা পূর্বপুরুষ, যারা আমার থেকে 1 লক্ষ গুণ জ্ঞানী গুণী, সবকিছুতে সমৃদ্ধ, তাদের জন্য কারো স্মৃতিচারণা হয়। রাজনীতি করে এটা আপনার সবচেয়ে বড় পাওয়া। তাহলে রাজনীতি করে এইটা মানুষের কাছে পেয়েছি যে তোমরাও আজ একমত হোক, আমি ছিলাম তোমাদেরই লোক। আচ্ছা, একটা কথা বলি, ধরুন আপনার জীবনে আমরা প্রায় 10 বছর এগিয়ে এসেছি, যদি 10 বছর পিছিয়ে যাই, 2015-16, আজকে আমি আপনার সামনে বসে কথা বলছি, আমি দেখলাম কিছুক্ষণ আগে এসে একজন আপনার গুণগ্রাহী বা আপনার অনুগামী কেউ একজন এসে আপনাকে উপহার দিলেন, আপনি এখান থেকে বেরোবেন, কোনো একটি জায়গায় যাবেন, আপনাকে আপনার গুণগ্রাহীরা, অনুগামীরা, আপনার বিধানসভার লোকেরা ঘিরে ধরবে। 10 বছর আগে এই সময়গুলো সম্ভবত, যদি আমি ভুল না হই, 1 দশক আগে আপনি সেই সময় বোধহয় সিবিআই কাস্টাডি, গত 10 বছর আগে, এবং 2016 সালের নির্বাচন আপনি লড়ছেন সিবিআই কাস্টাডি থেকে, হেরে গেছিলেন এই একই বিধানসভায়। এই যে 10 বছর আগের যে ওই যে কঠিন সময়টা, এবং এই যে 10 বছর পর এসে আপনি আবার কামব্যাক করলেন বাংলা রাজনীতিতে, যখন সিবিআই কাস্টাডিতে ছিলেন তখন কখনো মনে হতো যে আমি পারবো কামব্যাক করতে, আমি ফিরতে পারবো আবার? একটা কথা আপনাকে বলি, এইখানটাই মমতা ব্যানার্জি, আমার গ্রেপ্তারের বিরুদ্ধে মমতা ব্যানার্জি নিজের রাস্তায় মিছিল করেছিলেন, এবং আমি একমাত্র আই ওয়াজ দ্য ফার্স্ট ভিকটিম। আমি প্রশ্নটা আরেকটু ইলাবোরেট করি, সেই সময় ধরুন আপনি যে সময় গ্রেপ্তার হচ্ছেন, সেই সময় তৃণমূল কংগ্রেসই আপনার তৎকালীন সতীর্থ ছিলেন, খুব গুরুত্বপূর্ণ সতীর্থ ছিলেন, ধরুন মুকুল রায়, খুব গুরুত্বপূর্ণ সতীর্থ ছিলেন ধরুন পার্থ চট্টোপাধ্যায়। আজকে তারা হারিয়ে গেছেন, একজন শারীরিক কারণে এবং আরেকজন এসএসসি দুর্নীতি ইত্যাদি বিভিন্ন কারণে, সেটা সাবজুডিস আমি বলছি, যারা হারিয়ে গেছেন। আপনি মদন মিত্র, আপনি এখনো আছেন, টিকে আছেন এবং সগর্বে রাজনীতিটা করছেন। এই জার্নিটাকে আপনি কিভাবে দেখেন? It's a long journey. এইটুকুন আমি বলতে পারি, আমি যখন গ্রেপ্তার ছিলাম, আমার প্রত্যেকটা ডেটে একদম কম হলেও 20,000 লোক, মিনিমাম 20,000, এবং এইরকম লোক দেখে সিবিআই আমায় বলেছিল প্রভাবশালী, এবং ওরা আমার কাছে স্বীকার করেছিল, একদম। এবং তুমি মনে রাখবে, আমাদের দেশ যদি 140 কোটির হয়, আমি প্রথম ভিকটিম পঞ্জি স্কিমের। তো যে প্রথম হয় তার উপর তো সবাই নজর পড়ে। তো যখন আমি জিজ্ঞেস করেছিলাম, ওরা বলেছিল মিডিয়া হাইপ, এত মিডিয়া, এবং ওরা খুব হতাশ হয়েছিল। আমি জিজ্ঞেস করেছিলাম, আমার ব্যাংক সিজ করবেন না? আমি ব্যাংকে সই করতাম, আমার ব্যাংক রেড করবেন না? আমার বাড়ি রেড করবেন না? কিছু করবে না। আমার কোনোদিন ব্যাংক রেড হয়নি, আমার ব্যাংক অ্যাকাউন্ট ক্লোজ হয়নি, কিছুই হয়নি। একটা অদ্ভুত ব্যাপার। আচ্ছা, খালি জিজ্ঞেস করলে বলতো বড্ড প্রভাবশালী। 16 সালে আমি অ্যাকচুয়ালি 3600 ভোট, মানে 1800 ভোটে হেরেছিলাম, কারণ 1800 ভোট পেলেই ওটা ডবল হয়ে যেত। আমি যখন একেবারে নিশ্চিত হয়ে গেছি যে আমি জিতছি, তখন আমার কাছে খবর এলো খুব গুরুত্বপূর্ণ জায়গা মারফত, যে কোর্ট একটা সিদ্ধান্ত নিয়েছে, কোর্টের মধ্যে আলোচনা হয়েছে, যে ভারতবর্ষের ইতিহাসে বাংলায় জেলের ভেতর থেকে কেউ কোনোদিন যেতেন, ব্রিটিশ পিরিয়ডেও, ফজলুল হকদের সময়ও কেউ জেলের ভেতর থেকে যেতেন। যদি যেতে, তাহলে এটা প্রমাণ হবে ও সত্যি প্রভাবশালী, এবং তাহলে ওর আর বেল হবে না। তাহলে এবার আমার সামনে দুটো বল রাখা হলো,
বেল অথবা জেল। স্বাভাবিক। তো ইন দি মিন টাইম আমি যখন জিতে গেছি, মানে শিওর হয়ে গেছি, তখন ওই কামদুনির একটি মেয়ে, মহিলা, ভদ্র মহিলা, তার নাম মৌসুমী কয়াল। হঠাৎ আমি খবর পেলাম ওনারা এই ঠিক বাড়িটা আমরা যেখানে বসে আছি এরই উল্টো দিকে রথতলায় কুৎসিত ভাষায় আমাকে আক্রমণ করছেন, বা যাই হোক করছেন, সেটা তাদের ব্যাপার। কেউ বা কারা, আমি তাদের চিনি না, আমার লোক নয়। হঠাৎ তাদের উপর আক্রমণ করে হাত পায়ে ছিটে দিয়ে রক্ত বার করে এমন করে দিল, সঙ্গে সঙ্গে সোমেন মিত্র, বিমান বসু, সূর্যকান্ত মিশ্র একসঙ্গে কংগ্রেস সিপিএম এক হয়ে, যা হয় দুটো দল আলাদা হলে এক হয় বা 1-2 হয়, কিন্তু যে দুটো দল একসঙ্গে হয়ে যায় 1000 হয়ে যায়। এটা একটা অদ্ভুত নিয়ম পলিটিক্সের। এই সমস্ত রাস্তা বন্ধ করে সিপিএম কংগ্রেস নেমে গিয়ে মদন মিত্র এই করেছে, দেখুন মহিলার শ্লীলতাহানি করেছে, কেন করলো, কারা করলো, কি করলো, আমি জানতেই পারলাম না। একটা অদ্ভুত নাটক হয়ে গেল। ঠিক গোনাটায় আমি দেখলাম যে গণনাটা যখন এই দিকটায় আসছে, ঠিক যে জায়গাটায় ঘটনা, সেইখান থেকে আমি 50, 60, 70 কমছে, পিছোতে শুরু করে। ভোটটা কম ছিল, কিন্তু ঈশ্বর আমার পক্ষে, ওই ভোট যদি না কমতো তাহলে বেলটা পেতাম, আমার বেলটা পেতাম না। কিন্তু বেলটা পাওয়ার পরে আমার প্রথম কাজ ছিল মানুষের কাছে গিয়ে এই কৃপা ভিক্ষা, এই দয়া ভিক্ষা, এই প্রার্থনা করা যে এইটুকুন শুধু আপনারা আমাকে একবার বলুন যে আপনারা বিশ্বাস করেন না যে আমি একজন আসামি। আপনি খুব সফট টার্গেট, মানে খুব সহজে যে কোনো কেসে আজও, মানে ধরুন এই যে আপনি বললেন যে ঘটনাটা, আমার এখানে মনে আছে সম্ভবত কামারহাটি মিউনিসিপ্যালিটির ওই অয়নশীলের কোনো একটা কেস উঠেছিল। সেই মেয়েটি নৈহাটির, মানে আমি যে মেয়েটিকে নিয়ে, হ্যাঁ সামান্য দূরেই বোধহয় ওদের পারিবারিক বাড়িটা, মানে পৈতৃক বাড়িটা। তো আমার মনে আছে সেই কেসটাও যখন হচ্ছে তখন মদন মিত্রর নাম উঠে আসছে বিভিন্ন, মানে আপনি হয়তো নেই, মানে আমারটা কি হয়েছে এই ব্যাপারটা রবীন্দ্রনাথ অনেকদিন আগে বলেছিলেন, আজই হতে 100 বর্ষ পরে আমি যা লিখবো সেটাই হবে। সেটা হচ্ছে, ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর, যা কিছু হারায় গিন্নি বলে চেষ্টা বেটাইছো, উঠিতে বসিতে করে বাপান্ত, তবুও শোনে না কানে, যত পায় বেত না পায় বেতন, তবু না চেতন। মানে আপনাকে যে কোনো কেসে ভেরি সফট, আমাকে ট্যাগ লাগানো খুব সফট। মানে কিছু হলেই সবার আগে আমি পেটি কেসটা খেয়ে যাই। মানে আমি বুঝলাম না আপনি কোন কনটেক্সট ছাড়া, এই যে সেটার কথা বলেন, আমি ওকে চিনি কেন? আমি একদিন এখানে আমার পৌরসভায় গেছিলাম, একটা মেয়ে কাজ করছিল, তা আমায় বললো স্যার নমস্কার। তা আমি আমার যিনি চেয়ারম্যান তাকে জিজ্ঞেস করলাম, একটি অল্প বয়সী মেয়ে আমায় প্রণাম করলো, কে গো? তো বললো আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। তুমি চেনো না? না চিনি না। তারপরে আমি যখন ওই কথা শুনলাম, আমি বললাম আরে ওকে তো আমি চিনি না। তো যাকে আমি চিনি না তাকে নিয়ে আমার কাহিনী তৈরি হয়ে গেল। মানে কাহিনীটা আপনাকে নিয়ে খুব দ্রুত তৈরি হয়, তার কারণ এটা মানুষ দেখবে, সবকিছু করার পরে মানুষ খাবার পরে শেষকালে একটা মুখরোচক খায়। মদন মিত্র খুব মুখরোচক, খুব তাড়াতাড়ি জলের থেকে দ্রুত গতিতে গড়িয়ে যায়। এটার কারণ হচ্ছে মানুষের মধ্যে আমি এমন ভাবে মিশে আছি, তুমি যদি পাশ দিয়ে বাসে যেতে কাউকে বলেই জানো তো মদন মিত্র এটা করেছে, ও শুনবেও। আপনি এমপি নন, আপনি মন্ত্রী নন, আপনি কেন্দ্রীয় কোনো কমিটিতে, আমি মদন মিত্র। 294 জন বিধায়ক আছে আপনার মতো, নিশ্চয়ই। কিন্তু তার মধ্যে আপনি নিজেকে এই যে আলাদা আইডেন্টিটিটা করলেন, এটা কিভাবে? এটা কি কোনো একেবারেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সান্নিধ্য, এবং তিনি এমন ভাবে আমাকে সমর্থন করেছেন, সবসময় সাহায্য করেছেন। অভিষেকেও আমায় সাহায্য করেছে। এক কথায় দল থেকে আমি কখনো দুর্ব্যবহার পাইনি। আর দল যদি না থাকতো তাহলে মদন মিত্র কামব্যাক করতে পারত। আপনার আইপ্যাকের উপর রাগ কেন? আইপ্যাকের উপর মাঝে মাঝে আপনি আইপ্যাকের উপর রেগে যান। না না, ব্যাপারটা তা নয়, একদম ভুল। আমাকে কেউ এসে বলেছিল, মানে আমাদের দলের যে প্রশান্ত কিশোরের যে আইপ্যাক, তারা এখন চলে গেছে, মানে বিহার অন্য ইলেকশনে, আচ্ছা, দিল্লি বোম্বে এইসব ইলেকশনে। তো সেই জন্য আমি জানতাম আইপ্যাক আর নেই।
আচ্ছা, কিন্তু পরে আমি জানতে পারলাম দলের থেকে প্রশান্ত কিশোরী আইপ্যাক ছেড়ে চলে গেছেন। এক্স্যাক্টলি। এবং পরে আমি জানতে পারলাম এখন যে আইপ্যাকটা সেটা দ্যাট ইজ ডিরেক্টলি বিং কন্ট্রোলড বাই অভিষেক ব্যানার্জি। এবং তারা যেটা যাচ্ছে কি হচ্ছিল ওই সময় যে আইপ্যাক, তাদের সময় এমন কিছু প্রশ্ন এসে যাচ্ছিল সেগুলো সম্মুখীন হতে গিয়ে আমরা প্রবলেমে পড়ে যাচ্ছিলাম। তো এখন যে আমি জানতে চাইলাম তখন বললো ইট ইজ পার্টি অথরাইজড এবং যারা যাচ্ছে তারা পার্টি থেকেই যাচ্ছে এবং এখন যারা আসছে তারা যথেষ্ট শিক্ষিত, হাইলি কোয়ালিফাইড, ভালো ছেলে এবং তারা সাহায্য করে। দেখুন এবারে আমাদের ভোটের কাজ যা হয়েছে, আমি 30-40 বছর পার্টি করছি, কংগ্রেস করেছি, আমার মনে হয় মোহনদাস করমচাঁদ গান্ধীর সময় তার ভোটার লিস্টের দরকার ছিল না এরকম। তারপরে কার কথা বলবো আপনাকে, মানে বল্লভভাই প্যাটেল, নরসিংহ রাও, রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধীর সময়ও এইরকম ভোটার লিস্টের কাজ হয়নি। এখনই আমি বলতে পারি আমার কামারহাটি বিধানসভায় কোন পাড়ায় কটা ভোট উঠেছে, কটা ভোট কমেছে, কটা লেফট, কটা ডেড, এবং কতগুলো এপিক কার্ডে 4টে করে ভোটার আছে, কোথায় আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা দরকার, কেন দরকার, এই সবটাই হয়েছে কিন্তু অভিষেকের প্রয়াসে। এই যে আইপ্যাক টিম ঘুরছে, যার মাথায় আমাদের দলের মুখ হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং দলকে এগিয়ে নিয়ে যাওয়ার বইটা এই মুহূর্তে যার হাতে, তিনি আমাদের দলের জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2026 নিয়ে কতটা কনফিডেন্ট আপনি? একদম 50,000%। মমতা আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে? একদম একদম। ঠাকুর এতগুলো স্ক্যাম, মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট কোহলির থেকে বড় ব্যাট। বিরাট কোহলি অবসর নিয়ে নিল, সব ধনী অবসর, সব অবসর। মমতা বন্দ্যোপাধ্যায় 3 টার্মের মুখ্যমন্ত্রী, কিন্তু এখনো এক একটা ব্যাটে বলল যে আমি স্কুলে ঢুকতে দেবো না। বিকাশ ভট্টাচার্য বললেন এরা বেকার, এদের কোনো স্ট্যাটাস নেই, স্কুলে ঢুকতে দেবো না। হেডমাস্টার বললেন যদি চাকরি না করে আমি ঢুকতে দেবো কি করে, সুপ্রিম কোর্টে কোনো অর্ডার নেই। তাহলে মাইনে দেবো কি করে যদি সে চাকরি না করে, যদি না পড়ায় তাই চাকরি দেবো কি করে। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আমার সংবিধানে বিশেষ ভাতার ব্যবস্থা আছে, আমার রাজত্বে যারা বেকার তাদের কাউকে যদি আমি চিহ্নিত করে মনে করি বেকার ভাতা দেবো, গ্রুপ সির জন্য 25, ডির জন্য 20, আমি বেশ করবো, দিতে পারি। মমতা ব্যানার্জি দিচ্ছেন। আবার সোজা ব্যাটে সেই 26,000-এর যে আগুনটা, এবার আরজি কর 15 জন আসবার কথা, 40 জন চলে এলো। আসবে, কথা বলবো না, 3 ঘন্টা বসে রইলেন, তারপর বললো লাইভ স্ট্রিমিং হবে। তারপর দেখা গেল কলকাতা পুলিশ যে রায়টা দিয়েছিল যে সঞ্জয় করেছে, সেই রায়টাই কিন্তু বহাল রইল। তাহলে এই যে কোটি কোটি টাকা খরচা হলো সিবিআই আর সবকিছু নিয়ে, তাতে কার লাভ হলো? না, মানে আমি অন্য একটা জায়গায় জানতে চাইছি যে ধরুন আপনি প্রায় 30-35 বছর রাজনীতি, 100% সক্রিয় রাজনীতি করছেন, কংগ্রেসের যুব কংগ্রেস থেকে করেছেন, তৃণমূলের যুব সভাপতি হয়েছেন, 21শে জুলাই আপনি নিজের চোখে দেখেছেন। আচ্ছা, আজকের তারিখে দাঁড়িয়ে রাজনীতির কি অবমূল্যায়ন হয়েছে বলে আপনার মনে হয়? কোথাও না কোথাও গিয়ে যে রাজনীতি, সেই রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে কোথাও গিয়ে পাড়ার কিছু গুন্ডা, বা কেউ হয়তো সাট্টার টেক চালাচ্ছে, কেউ হয়তো জুয়ার টেক চালাচ্ছে, রাজনীতির নিয়ন্ত্রক শক্তি হয়ে উঠেছে তারা। এটা কি আপনাকে কোথাও গিয়ে, আপনারা যে সময় থেকে রাজনীতি করেছেন, ধরুন আপনারা প্রফুল্ল সেনকে দেখেছেন, আমি যদি ভুল না হই, নিশ্চয়ই আপনি দেখেছেন, আপনি অজয় মুখার্জির মৃতদেহ আমি শ্মশানে নিয়ে গেছি মমতা ব্যানার্জির নির্দেশে, তাহলে তিনি ছিলেন। সিদ্ধার্থ শঙ্কর রায়কে, জ্যোতি বসুকেও দেখেছেন, বিরোধী নেতা হলো, বুদ্ধদেব ভট্টাচার্যকেও দেখেছি। আচ্ছা, সেই জায়গা থেকে রাজনীতির অবমূল্যায়নটা কি হয়েছে মনে হয়? একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এখন এই যে ট্রেন্ড, এই ট্রেন্ডের বিরুদ্ধে ঢালের মতো দাঁড়িয়ে আছেন। এখনো সারা ভারতবর্ষের সব থেকে ভালো পরিস্থিতি এখনো পশ্চিমবঙ্গের মানুষের যে মূল্যায়ন, যে ভালোবাসা, যে সংস্কৃতি, এটা এখনো অব্যাহত। তার কারণ মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মদন মিত্র কখনো একা ফিল করে দিনের শেষে?
ঘুমিয়ে পড়ি যখন একা থাকি। না, একা ফিল করেন বা একা নিজের সাথে কখনো কথা বলেছেন? দরকার পড়ে না, এত লোক। আমি এখানে আসার সময় আমার বান্ধবীরাও বলছিল যে মানে মদন মিত্রর সঙ্গে দেখা করতে যাচ্ছিস তো, পডকাস্ট করতে যাচ্ছিস তো আমাদের নিয়ে সো মানে এটা একটা হয়, মানে আমি নিজেও আপনাকে নিয়ে কমপ্লেক্স খাই। তো আমার মনে হয় পশ্চিমবঙ্গের প্রচুর ছেলে আপনাকে নিয়ে কমপ্লেক্সে ভোগে। এটা কি কারণ? মানে আপনার যে একটা বিপুল ফিমেল ফ্যান বেস, এটা কি একটা ঈর্ষার কারণ? না, লোকজন আপনার নিজের সতীর্থরাও কি এই কারণে আপনাকে ঈর্ষা করে? অ্যাকচুয়ালি কি জানেন, মনটা খুব নরম। এখন মনের উপর যদি আমি কর্কশ স্ট্যালিনের মতো ব্যবহার করি, তাহলে মন কখনোই আমার নিয়ন্ত্রণে আসবে না। হ্যাঁ, মনকে মনের মতো গাইতে হবে। বেশ। মনকে মনের এবার রাখেন কি করে? মানে এটা আমার প্রশ্ন, মানে সিরিয়াসলি আমি চেষ্টা করি এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি যে মহিলাদের শক্তি পুরুষদের থেকে অনেক বেশি। নিশ্চয়ই। এক, লক্ষ্মী ভান্ডার বলেই এটা হয়েছে, এটা গণেশ ভান্ডার হলে এত পপুলার হতো না। ট্রু ট্রু। আর লাস্ট হচ্ছে, যত সিরিয়াস মহিলারা, ছেলেরা একদমই সেই লেভেলে, আমার সঙ্গে হাজার হাজার ছেলে থাকে, কিন্তু সবাই জানে মদনদার মহিলাদের জন্য একটা আলাদা জায়গা আছে, যে ওদেরকে এগিয়ে দাও, ওদেরকে সামনে দাও। একটা মহিলা যদি 2000 টাকা মাইনে পায়, সে কিন্তু 1000 টাকা এসে বাবা মার হাতে দেবে, 500 টাকা নিজের যাতায়াতের জন্য রাখবে, 500 টাকা জমাবে, সেভিংস করবে। আর একটা ছেলে যদি 2000 টাকা মাইনে পায়, সে প্রথম দিন বন্ধু বান্ধবদের আড্ডায় উড়িয়ে দেবে। আমি সব ছেলে তা বলছি না, এক্সেপশন মেজরিটি। এবং আজকে তো 50-50 পপুলেশন হয়ে গেছে। ফলে এখন আমি তোমায় একটা কথা বলি, আমি রাস্তা দিয়ে যখন যাই, আমি দেখেছি জানা অজানা যেই আমায় দেখে, বিশেষ করে অন্য জায়গায়, মানে এখানে নয়, বা বাইরে, দেশের বাইরে, অন্য রাজ্যে কেউ যদি আমায় চিনতে পারে, আমি দেখেছি সঙ্গে সঙ্গে ঠেলে হেসে দেখাই মদন মিত্র যাচ্ছে। কখনো বলে দেখো দেখো মদন মিত্র যাওয়ার হয়। মদন মিত্র কখনো ডিপ্রেশন হয়? ডিপ্রেশন তো যখন অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথ লিখেছিলেন, কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নৃত্যই উধাও, তুলে নিল দ্রুত রথে তোমা হতে বহু দূরে, দুঃসাহসী ভ্রমণের পথে, মনে হয় যেন অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম, আজই নবপ্রভাতের শিখর চূড়ায়, দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমার। হে বন্ধু, আছি আমি। মানে আপনার মধ্যে ডিপ্রেশনটাকে আপনি আসতে দেন না? কারণ সেই সময় সঙ্গে সঙ্গে ডিপ্রেশনের কাউন্টার ঢেউ আমার জীবনে এসে যায়। মানে আপনি কিন্তু অনেকের জন্য ইন্সপিরেশন। মানে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একজন মানুষ যিনি ভবানীপুরের ওখান থেকে উঠে আসছেন, তারপর সে ট্যাক্সি ইউনিয়ন করছেন, তারপর সেই জায়গা থেকে আস্তে আস্তে করে তিনি আমি সিপিএম এর 34 বছরের রুলে 2009-তে 31,900 ভোটে বিষ্ণুপুরে জিতেছিলেন বাই ইলেকশন। আমার মনে হয় ছোট ছিলাম, এবং সেটা হচ্ছে সিপিএম এর পলিট ব্যুরো মেম্বারের, কাকে হারিয়েছিলেন বিধানসভা, এবং ভোটটা হয়েছিল সিপিএম এর মোস্ট পপুলার একজন এমএলএ, তিনি মারা গিয়েছিলেন। আচ্ছা, তার মানে সহানুভূতির ভোট। কাকে হারিয়েছিলেন ওটা? ওটা হচ্ছে আপনার নামটা মনে যাচ্ছি, মানে কিন্তু সহানুভূতির ভোট। ওখানকার যারা মারোয়ারি ব্যবসায়ী, আমাকে এখন যারা পরিচিত, আমাকে বলেছিল আমরা আপনাকে কেউ ভোট দিইনি। দক্ষিণ 24 পরগনা। হ্যাঁ, আমাকে তাদের বড় বড় ফ্যাক্টরি আছে, কারণ আমরা জানতাম এই সিপিএম এর পার্টির রুল। তারপর সহানুভূতির ভোট কি করে তৃণমূল। আমি যেটা বলছি যে সেই জায়গা থেকে আপনি তারপরে প্রায় ক্ষমতার খুব কাছাকাছি, ক্ষমতার একদম যেটাকে বলে যে কেন্দ্রবিন্দু, সেই জায়গায় থাকলেন, পরপর মন্ত্রী হলেন, দুটো খুব গুরুত্বপূর্ণ দপ্তরে মন্ত্রী হলেন, একদম তখন তো রমরম করছে। এবং সেই সময়কার আপনার চেহারাও অনেক মানে রোগা পাতলা, আরো হ্যান্ডসাম ছিলেন, মানে এখনো হ্যান্ডসাম, খুবই হ্যান্ডসাম। ক্ষমতার বৃত্ত আমায় এমন জায়গায় নিয়ে গেল যে মেসি 5 দিন আমার সঙ্গে। এইটা আমি প্রশ্নটা করতাম, এইটা আমাকে বলুন তো, মানে সিরিয়াসলি ওর একদিন থাকার কথা ছিল, ওর একদিন থাকার কথা। আপনি মেসির সঙ্গে একসাথে ছিলেন? একদম, এক ঘরে, এক রুমে। 30 তারিখ মেসির কথা ছিল এখানে খেলবে, 6 তারিখ বাংলাদেশে খেলবে। হ্যাঁ, কিন্তু 30 তারিখে খেলার পর ও আমাকে ওর দোভাষী দিয়ে আর ওর সেক্রেটারিকে দিয়ে বলালো যে মিনিস্টারকে জিজ্ঞেস করো, আমি যদি 5 দিন থাকি ওনাদের কি খুব অসুবিধা হবে?
আচ্ছা দরকার হলে আমি কিছু এক্সপেন্স দেবো। হ্যাঁ। কি বলে পাগল, হ্যাঁ থাকুন আপনি হায়াতে প্রেসিডেন্সিয়াল স্যুটে, হ্যাঁ কিন্তু একটা কাজ আপনাকে করতে হবে, that you have to do your practice in my field. হ্যাঁ তো বললো তার সবাই তো ক্যামেরা নিয়ে আসছে, তা কিছু করা যাবে না। 5 দিন ধরে মেসি সকালে বিকেলে 2.5 ঘন্টা ধরে প্র্যাকটিস করেছিল ইটের পাশে। সেইটা কিন্তু পুরো কলকাতার সমস্ত ক্যামেরাম্যান, খেলোয়াড়, হ্যাঁ। সবাই, এমনকি সৌরভ গাঙ্গুলি থেকে সবাই এসেছিলেন মাঠে, হ্যাঁ। বাবুল সুপ্রি সবাই জার্সি পরে মাঠে নেমে গিয়েছিলেন। কে নয়, মোহনবাগান ইস্ট বেঙ্গলের সব প্লেয়ার। আচ্ছা এবং যেটা মেন খেলা ছিল সেটা হচ্ছে ভেনেজুয়েলার ফুল টিম, ভেনেজুয়েলা ভার্সেস বার্সেলোনা, না আর্জেন্টিনা 90 মিনিটের খেলা। হ্যাঁ এবং লিজেন্ডস নয়, না একদম মেসির তখন 17 বছর বয়স, 17 নয় 27 না 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 17, ইম্পসিবল, 17 বেশি হবে, ইম্পসিবল। আপনি দেখুন ভেবে ভালো করে, 12-13 সালে তো, 12-13, হ্যাঁ। হ্যাঁ 12-13, এখন থেকে 14 বছর আগে। হ্যাঁ 17 হবে তা এখন কত হবে? 36-37 হবে। না 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 না, মেসি তো, আমার ভুল হবে, যাই হোক হতে মেসি তখন একদম 17, মানে 17-18। আচ্ছা সেই সময় টকবগে মেসি, সব ফুল ফর্মে, উনি বাবা রে, মানে চোখে হারাচ্ছে, হ্যাঁ মানে ওকে অনেকে না পেয়ে আমাকেই জড়িয়ে ধরে চমকাচ্ছে যে আপনি মেসির সঙ্গে ছিলেন। হ্যাঁ তো আমি ব্রাজিলের ফুল টিমকে নিয়ে এসেছিলাম, পেলে এসেছিল একবার, এবং না সেটা আগে, আচ্ছা। ব্রাজিলের ফুল টিম দুঙ্গার নেতৃত্বে, হ্যাঁ, হ্যাঁ। যেটা 94-এ ওয়ার্ল্ড কাপ পেয়েছে, বেবেতো, ফেলিনি, হিগুয়েতা, কলম্বিয়ার যে স্করপিয়ন ট্যাগ পেছন থেকে মারতো। আরেকটা কাজ আমি করতে পেরেছিলাম, যে আমি মমতা ব্যানার্জির পুরো এ নিয়ে সল্টলেকটাকে, এবং সেই সময় আমি ফিফার প্রেসিডেন্ট সে ব্ল্যাটার, সজ্জন জিন্দাল আর প্রফুল্ল প্যাটেল, এই 4 জন আমরা দিল্লির লীলা প্যালেসে রাত 1টার সময়, প্রফুল্ল প্যাটেল বলেছিলেন ব্ল্যাটারকে, দ্য ভেরি স্মার্ট মিনিস্টার, ইনকো আপ দে দিজিয়ে ওয়ার্ল্ড আন্ডার-17 ওয়ার্ল্ড কাপ, বিশ্বকাপটা এখানে হয়েছিল 2017। আমি বললাম হয় নিয়ে রাজি হয়ে গেলাম। ফিরতেই মমতা ব্যানার্জি আমায় বললেন, তুমি তো আজব ছেলে, আরে আমাদের মেয়াদ তো 2016 অব্দি, তো 2016 যদি আমরা না আছি কে খেলাবে, তুমি অলরেডি তুমি অফার নিয়ে নিয়েছো। আমি বললাম 2017-তে পৃথিবী উল্টে গেলেও তুমিই আসবে, অর্থাৎ সেই জোরটা আছে বলেই তো নিয়েছি। দুর্ভাগ্য আমার, সেই সময়টা আমার ক্রীড়ামন্ত্রী আর থাকতে পারলেন, আমি থাকতে পারিনি, বা অরূপ ছিল, অরূপ ভেরি সাকসেসফুলি, অরূপ, ববি, এরা প্রত্যেকেই খুব ভালো কাজ করছে, ভেরি সাকসেসফুলি কাজ করছে। আমি বলছি এই যে জার্নিটা, এই যে আপনি মানে সেইখান থেকে দাঁড়িয়ে মন্ত্রী হলেন, আবার সেই অন্ধকারের সময়টা কাটালেন, আবার ফিরে এলেন, মানে এইটা নিয়েই তো আমার মনে হয় যে সিনেমা হতে পারে। হ্যাঁ, বায়োপিক করার মতো প্রস্তাব এসছে। বায়োপিকে আমার ফুল ফ্লেজের মদন মিত্র করার জন্য আমি পার্সোনালি পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে কথা বলেছিলাম, ওরা মানাবে আপনাকে, আপনার মানে আপনার লোকের সঙ্গে মানাবে? পঙ্কজ ত্রিপাঠী না, সে তো ভবানীপুরের ছেলে, আমি জানতামই না। সে আমায় বললো, আমি আপনার পার্টি অফিসে বসে কত চা খেয়েছি, আমি জানতামই না। বলে আপনি জানবেন কি করে, তখন আমি সাধারণ পাড়ার ছেলে, আপনি মদন মিত্র। আচ্ছা, ও যে আমার ভবানীপুরে বাজার করতো পঙ্কজ ত্রিপাঠী। আপনি ওয়েব সিরিজ দেখেন? দেখি, সিনেমা রাত্রের দিকে তো একটু আধটু। কি কি সিনেমা দেখেন? মানে আমি জাস্ট জিজ্ঞেস করি। মেনলি থ্রিলার দেখি। থ্রিলার দেখেন? মির্জাপুর দেখেছেন? একদম 1, 2 সব। আচ্ছা, কলিম ভাইয়া? হ্যাঁ, কলিম ভাইয়া। আমি মারধরের বই ছাড়া দেখি না। আচ্ছা, মানে অ্যাকশন ফিল্ম ভালো? অ্যাকশন। পুষ্পা? একদম একদম। কেজিএফ? একদম। কোনটা বেশি ভালো লাগে আপনার, পুষ্পা না কেজিএফ? পুষ্পা তো একটা অন্যরকম। এই যে বাহুবলীটা, আমি মনে করি ওটা অতি অ্যাক্টিভিস্ট, ওটা হয় না, ওভার অ্যাক্টিভিস্ট। সেই দিক দিয়ে পুষ্পার মধ্যে একটা কাহিনী আছে, কিন্তু সব মিলিয়ে মির্জাপুর 1 অনেক রিয়েলিস্টিক, গুড্ডু ভাইয়া হয়ে উঠছে একটা ছেলে, এবং এই যে ছেলেটা করেছে অসাধারণ, আলী ফাজল করেছে, অসাধারণ করেছে। আপনার ফেভারিট ডিশ কি, মানে খেতে কি ভালোবাসেন? আগে তো সবই, আমার কোনো খাবার নিয়ে কোনো এ নেই। আমি সব থেকে বেশি ভালোবাসি পলতা বেগুন, নিম বেগুন। পলতা বেগুনটা কি? পলতা পাতা দিয়ে বেগুন দিয়ে ভেজে ওই তেতো করে, আচ্ছা, তারপরে নিম বেগুন,
পোস্তর বড়া, তারপরে পালং শাক। এদেশি আপনি মানে এই ঘটি না, অ্যাকচুয়ালি আমার ঠাকুরদাদা 1860 সালে হ্যাঁ আমরা খুলনা থেকে চলে এসেছিলাম। আচ্ছা, না পোস্ত বললেন বলে আমি জিজ্ঞেস। না, ইন 1860। হ্যাঁ আমার বাড়িটা তৈরি হয় 1876 সালে, আচ্ছা যে বাড়িতে আমি থাকি। আচ্ছা, এখনো ওই বাড়িতেই থাকে। তো হেরিটেজ পেয়ে যাওয়ার কথা গাড়ি। হ্যাঁ, পাওয়া উচিত। এখনো কেন ডিক্লেয়ার করেনি আমি জানি না, হ্যাঁ তবে 150 বছর হয়ে গেছে বাড়িটা। আচ্ছা, সেই বাড়িটা আছে বলেই ভালোভাবে আছি, না হলে এই মাগি গন্ডার বাজারে ভালো ফ্ল্যাট কিনে থাকা। এইটা আপনার বিনয় না, মানে অনেকটা জায়গা নিয়ে হ্যাঁ ভালো আছি, হাত পা ছড়িয়ে। এই বেশ ভালো আছি। বৌদি রান্না করেন এখন? আমার বাড়িতে বৌদি রান্না করেন, আমার বাড়িতে কাজের লোক নেই। এখনো করে? না না না, বৌদি রান্না করেন, সবটাই রান্না করেন। কিছু বলেন আপনাকে? না না, আমার মা রান্না করেন না, মানে না, কাজের লোক রাখতে দেন না উনি, এমনি ওই নাতিকে দেখার জন্য লোক আছে। হ্যাঁ, এখন একটা কিছুই নেই, হয়তো ওই আলু মরিচ আর একটা স্বাভাবিক মানে আপনি। কিন্তু আমার যদি সব থেকে বলেন তাহলে আমি মাটনের ওই বটিটা ভালোবাসি, সব থেকে প্রিয় খাবার। একদম মাটন বটি এবং বিরিয়ানির ওই আলু আর মাটন, এটা হচ্ছে আমার প্রিয় খাবার। আপনি দুর্ভাগ্যবশত হ্যাঁ আর খাওয়া মানে নিতে পারি না, না খাওয়াই উচিত। না না খেলে কি হয়, শরীরটা গরম হয়ে যায়, মানে বুঝতে পারি যে হজম হচ্ছে না। সেই জন্য এখন আমি খুব হালকা খাবারে চলে এসেছি। হ্যাঁ, লাইট খাবেন? একদম লাইট খাই, একদম লাইট খাই। 25 গ্রাম চাল খাই। আচ্ছা, এটাকে কোনো নিউট্রিশনিস্ট করে দিয়েছে নাকি? কোনো কিছু না, কোনো কিছু। আমার গতবারে 2 বছর আগে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমার 12 মিনিটের জন্য ব্ল্যাঙ্ক করে গেছিলাম। তারপর থেকে আমার এই হাতের এইগুলো ভেঙে যায়। হ্যাঁ, এখন এমনি শরীর ঠিক আছে? শরীর ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমি কয়েকটা নাম বলবো না, কয়েকটা খাবারের নামই বলবো। আপনাকে মানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে মানে আপনি খাবারগুলোর সঙ্গে, মানে এটা আমাদের একদম লাস্ট, খাবারগুলোর সঙ্গে আপনি বাংলার রাজনীতির কোনো না কোনো একজনের নাম বলবেন। রসগোল্লা। রসগোল্লা বাংলা রাজনীতির নাম বলতে হবে? হ্যাঁ, বাংলা বা ভারতীয় রাজনীতি বলতে পারেন। আচ্ছা আচ্ছা, আর দেবের নাম বলাই ভালো। বিরিয়ানি। সলমান খান হতে হবে। রাবড়ি। অবভিয়াসলি লালু প্রসাদ। পান্তা ভাত। প্রফুল্ল সেন, অজয় মুখার্জি। শুটকি মাছ। শুটকি মাছটা আমি ঠিক জানি না, তবে শুটকি মাছটা একটা এত প্রিয় ফুড, এত ড্রাই ফুডটা এত মানে ড্রাই ফিশ, যে এটা মানে বাংলা ভারতবর্ষ বলে নয়, শুটকি মাছটা সারা পৃথিবীরই প্রিয় এবং এর নামটা বলা খুব মুশকিল। বেশ, বাসন্তী পোলাও, মাটন কষা। খুব টাফ প্রশ্ন এগুলো, মানে এগুলো হচ্ছে সব থেকে ভালো হচ্ছে আমি বলবো যে আমার এখানে বাঙালি সব ফুড ব্লগাররা খুলে ফেলেছে। না না না, সোদপুরে বাসন্তী পোলাও, মটন কষা, একজন রাজনীতিবিদ যাকে আপনার মনে হয় যে বাসন্তী পোলাও মটন কষার সঙ্গে তুলনা করা যায়? সৌগত রায়। আইসক্রিম। খুব কঠিন প্রশ্ন, কঠিন। আইসক্রিম খুব ভালো, আইসক্রিম আমি নিজেই। আপনি নলেনগুড়ের আইসক্রিম আমার মনে হয় হতে পারে। আচ্ছা, ফিশ কবিরাজি। এই রে, একটা সময় আমরা সবাই একসঙ্গে বসে কবিরাজি খেতাম, যুব কংগ্রেসের পিরিয়ডে সবাই একসঙ্গে মুড়ি আর মমতা ব্যানার্জির বাড়িতে। নুডলস। ডেরেক ওব্রায়েন। 2 মিনিটের ম্যাগি। এটা কি বলি বলুন তো, খুব মানে এমন এমন প্রশ্ন কেঁপে যাচ্ছে। উত্তর আছে, বলুন না। এটা তো আনকাট আড্ডা, এটা তো আমাদের এখানে আমি আপনার অসংখ্য ইন্টারভিউ আছে, সেই ইন্টারভিউ। আচ্ছা যাই হোক, আমি অনেক সতর্ক উত্তর দিচ্ছি। শ্রেয়া ঘোষাল। ইডলি ধোসা। ঠিক আছে, কোনো চাপ নেই। রজনীকান্ত। আচ্ছা, ককটেল।
অবশ্যই শাহরুখ খান হবে। জল ভরা সন্দেশ। জল ভরা সন্দেশ হচ্ছে আমাদের বাংলার রাজনীতিতে সব থেকে মিষ্টি মানুষ, যাকে মানুষ পছন্দ করেন। এরকম রাজনীতিতে নাম বলা খুব মুশকিল, কিন্তু জল ভরা সন্দেশ হচ্ছে বাংলার সব থেকে প্রিয়। বেশ, আর আপনার প্রিয় নায়ক কে এই মুহূর্তে? উত্তম কুমার। না, এই মুহূর্তের অভিনেতাদের মধ্যে এই অনির্বাণ। অনির্বাণ ভট্টাচার্য। হ্যাঁ। আচ্ছা, আর প্রিয় নায়িকা? বহু নায়িকাদের সঙ্গে আপনার খুব ভালো সম্পর্ক এবং তারা আপনার যে দাদা দাদা বলে। মধুমিতা সরকার। আচ্ছা, আর প্রিয় সিনেমা? লাস্ট দেখা যতগুলো সিনেমা দেখেছেন লাস্ট 1-2 বছরে, তার মধ্যে প্রিয় সিনেমা বা প্রিয় সিরিজ? প্রচুর বই দেখেছি, বলা মুশকিল। তবে কালকেই দেখলাম ল্যাবরেটরি। আচ্ছা, হইচই আছে বোধহয় এটা। হইচই আছে। লাস্ট একটা গান। আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত। আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত। যদি বা ঘটে অনর্থ, তবু তোমাকে চাই। হয়তো তোমার জন্য হয়েছি প্রেমে যে বন্য। জানি তুমি অনন্য, আশায় হাত বাড়া। অনেক ধন্যবাদ। ও লাভলি, ধন্যবাদ। আর একটা জিনিস, আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিতে বলুন, হোয়াট বেঙ্গল থিংস টুডে। এটা আমরা খুব কষ্ট করে করছি এবং আমরা মনে করছি যে আমি এই চ্যানেল পডকাস্ট যারা করছে, আমি তাদের হিম্মত দিই যে তাদের সাহস আছে, কারণ তারা এমন একটা নাম দিয়েছে যে নামটা শুনলেই শ্রদ্ধায় মাথা নিচু হয়ে যায়, হিম্মতে বুকটা ফুলে যায়, আর বহু কোটি কোটি বার চর্চিত সেই নাম হোয়াট বেঙ্গল থিংস টুডে। আমি বলবো হোয়াট বেঙ্গল থিংস টুডে পডকাস্ট, থিংস টুডে, আদার্স পডকাস্ট, থিঙ্ক টুমরো।